আয়নীকরণ শক্তি দেখো, ধরো আমরা সোডিয়াম নিব, ঠিক আছে? সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। আগে আয়নীকরণ শক্তির একটা সংজ্ঞা বলি, সংজ্ঞা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এটা মুখস্থ করো। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রনকে সরায় নিতে বা অপসারণ করতে যে পরিমাণ শক্তি দিতে হবে এবং সরায় নিলে কি উৎপন্ন হবে? এক মোল ধনাত্মক আয়ন। তার মানে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা হয় সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে কিসে পরিণত হবে? সোডিয়াম প্লাস, কিন্তু কতখানি দিবা? এক মোল। ঠিক আছে, তাহলে এক মোল সোডিয়াম থেকে কয় মোল ইলেকট্রন অপসারণ করতে হবে? এক মোল ইলেকট্রন অপসারণ করলে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করবে। তাহলে এটা কি এমনি হবে? তাহলে কি করতে হবে? শক্তি দিতে হবে। তার মানে কি? শক্তি দিয়ে এখান থেকে ইলেকট্রনটা খুলে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, নির্গত, এটা হলো শক্তি দিতে হয়, তাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, বুঝছো? বুঝো নাই? আরেকটা বলবো। আচ্ছা, না যদি আরেকটা বলবো, ঠিক আছে? দেখো আরেকটা বলি। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হয় সেই শক্তিকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে আয়নীকরণ শক্তির এবার আমরা করব হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক আর হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আর প্রথমে আগে জেনে নাও যে ধরো হাইড্রোজেনের সাথে আমাদের লিথিয়াম থেকে শুরু করব। লিথিয়াম, তাহলে লিথিয়াম কেমন হবে? মনে করো এইরকম। এরপর সোডিয়াম 1 2 3, ঠিক আছে? আচ্ছা, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। বলো তো কোন ক্ষেত্রে তোমার মানে ইলেকট্রন অপসারণ করা সহজ? সোডিয়ামের ক্ষেত্রে। তার মানে আকার যত বড় হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। আর আকার বৃদ্ধি পাইলে তাহলে আবার শক্তি কোনটাতে কম লাগবে? সোডিয়ামে কম লাগবে। তাহলে মনে রাখো একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান কমে। কম শক্তি লাগতেছে তোমার, ইলেকট্রনটা বের করতে শক্তি কম লাগতেছে, কারণ কি এখানে আকর্ষণ কম, যার ফলে আমার শক্তিটা কম লাগতেছে, খুব তাড়াতাড়ি সহজে বের করতে পারবো। তাহলে মনে রাখো একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে। আয়নীকরণ শক্তি কমে, তাহলে এটা মাথায় রাখো, একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান কমে। ঠিক আছে, তাহলে আয়নীকরণ শক্তির ফর্মটা কেমন হবে? চিন্তা করো কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে? সিজিয়াম, তাই না? সিজিয়ামের সবচেয়ে বেশি, লিথিয়ামের সবচেয়ে কম। সিজিয়ামের সবচেয়ে কম, হ্যাঁ সিজিয়ামের সবচেয়ে কম। ঠিক আছে, ভিডিওর মধ্যে হাঁটা চলা করবো না। আচ্ছা হয়েছে? হ্যাঁ, এবার সেটা করবো হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে চিন্তা করো লিথিয়াম, এরপর কি আছে বেরিলিয়াম, তারপর কি আছে বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। গুড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি মান কম। আচ্ছা, এবার একই পর্যায়ে বাম থেকে ডানে যাব। ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে গেলে চিন্তা করো বামের এটা মানে সবারই তো এখন পর্যায় নাম্বার সেম, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম ধীরে ধীরে কি হচ্ছে? ছোট হচ্ছে, ধীরে ধীরে ছোট হচ্ছে। তাহলে চিন্তা করো ইলেকট্রনের আকর্ষণ কার বেশি? বোরনের বেশি, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে লিথিয়ামের চাইতে বেরিলিয়ামের বেশি। ঠিক আছে, তাহলে এখানে আয়নীকরণ শক্তি কেমন হবে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। কেন বাড়তেছে? এখান থেকে ইলেকট্রনটা খুলে ফেলা খুব কঠিন, আকর্ষণটা বেশি। ঠিক আছে, তাহলে একই পর্যায়ে কি বললাম? বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে। ঠিক আছে, আচ্ছা কিন্তু এখানে আবার কথা আছে, এটা হলো নরমাল কনসেপ্ট। ঠিক আছে, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে
শক্তি বাড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বেরিলিয়াম আর বোরন, ঠিক আছে? বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো কত? 1s2 2s2 আর বোরনের ইলেকট্রন বিন্যাস করো হ্যাঁ 1s2 2s2 2p1। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, কি কথা? অর্ধপূর্ণ অরবিটাল আর পূর্ণ অরবিটাল অধিক কি হয়? স্থিতিশীল হয়। তাহলে দেখো এখানে আমি একটা s এর ক্ষেত্রে পূর্ণ অরবিটাল পাচ্ছি, ঠিক আছে? বাট p এরটা না আমার অর্ধ অরবিটাল না আমার পূর্ণ অরবিটাল, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কে বেশি স্থিতিশীল, কে বেশি নিষ্ক্রিয়? বেরিলিয়াম বেশি নিষ্ক্রিয়। অতএব দেখো এদের ক্ষেত্রে পূর্ণ আছে, তাই এদের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা বের করে নেওয়া বা অপসারণ করাটা কঠিন, ঠিক আছে? এই জন্য বোরনের চাইতে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, এটা একটা ব্যতিক্রম। তাহলে কি বললাম? বেরিলিয়ামের বেশি বোরনের চাইতে, ঠিক আছে? হিসাবে কিন্তু বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু কার বেশি হলো? বেরিলিয়ামের, কারণ আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর একইভাবে আগের মতো যাও বাম থেকে ডানে, তাহলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে বোরনের থেকে কার বেশি? কার্বনের বেশি। কার্বনের থেকে কার বেশি? নাইট্রোজেনের বেশি। কিন্তু এখানে আসে আবার চিন্তা করো নাইট্রোজেন আর অক্সিজেন, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p3, তার মানে কি 2px1 2py1 2pz1। আর এখানে করো 1s2 2s2 2p4। এইবার বলো অর্ধপূর্ণ কোনটা? মানে নাইট্রোজেনটা হলো অর্ধপূর্ণ। তাহলে এইবারও সেম সিস্টেম, অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটাল কি হয়? অধিক স্থিতিশীল। তাহলে হিসেবে আমার নাইট্রোজেনের চাইতে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, আর বেশি হবে কার? নাইট্রোজেনের। এটা আরেকটা ব্যতিক্রম। তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি হয়, ঠিক আছে? ওই যে একটা ইনোসেন্ট ফেস, কি সুন্দর করে তাকাচ্ছে, মানে কিচ্ছু বোঝেনি, বুঝছো? হ্যাঁ, ওর মাথার মধ্যে ঝড় যাচ্ছে, ঠিক আছে? বুঝছো বুঝছো? হ্যাঁ বুঝতেছো? না কঠিন লাগতেছে? না না সহজ লাগছে? আর না বুঝলে বলবা, সমস্যা নাই। আমরা আচ্ছা আচ্ছা আছে? আচ্ছা, এবার আসো তৃতীয় পর্যায়ে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ক্লোরিন, আর্গন, তাই না? আচ্ছা, দেখো একইভাবে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের কি হবে? বেশি। সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি। মানে নরমালি এরকম হওয়ার কথা, ঠিক আছে? এবার আসো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো কত? 1s2 2s2 2p6 3s2। আর এর কেমন হবে? হ্যাঁ 2p6 3s1 3p1। তাহলে একই ভাবে চিন্তা করো, এখানে আবার কি হচ্ছে? ম্যাগনেসিয়ামের কেমন হচ্ছে? পূর্ণ। আর এটার ক্ষেত্রে না আমার অর্ধপূর্ণ না আমার পূর্ণ। এই জন্য ব্যাপারটা কেমন হয়? ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়ামের চাইতে বেশি। বুঝা গেছে? তাহলে এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে? তারপরে আবার অ্যালুমিনিয়ামের থেকে কার বেশি? সিলিকনের বেশি। সিলিকনের থেকে ফসফরাসের বেশি। কিন্তু এখানে এসে আবার দেখো ফসফরাস আর সালফারে আমরা একটা ব্যতিক্রম পাবো। তাহলে ফসফরাস কত? চিন্তা করো 2p6 পর্যন্ত 10, 3s2 12, এরপর 3p3। আর এটার ক্ষেত্রে কত আসবে? 3p4, তাই না? 15 আর 16। তাহলে দেখো এখানে কি আসছে? অর্ধপূর্ণ অরবিটাল। তাহলে অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিতিশীল, ঠিক আছে? তাহলে সুস্থিতিশীল হওয়ার কারণে এটা কি হয়? আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে এখানেও তাই, ফসফরাস গ্রেটার দ্যান সালফার, ঠিক আছে? তাহলে সালফারের চেয়ে আবার কি বেশি? ক্লোরিন বেশি। ক্লোরিনের চেয়ে আর্গন বেশি, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাস তাহলে সবচেয়ে বেশি হবে, কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাস কি একদম স্থিতিশীল, ঠিক আছে? স্যার ফসফরাস আর ক্লোরিনের মধ্যে হচ্ছে ক্লোরিন বেশি না আর্গন থেকে ক্লোরিনের বেশি? ফসফরাস আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের একটু বেশি হবে না? ফসফরাস আর ক্লোরিনের মধ্যে হ্যাঁ ক্লোরিনের বেশি, ঠিক আছে? এটা ব্যতিক্রম, মানে সালফারের থেকে ফসফরাসের বেশি, কিন্তু আবার ফসফরাসের থেকে আবার ক্লোরিনের বেশি, ঠিক আছে? আচ্ছা তোলা হলো বলিও
বুঝছো বুঝছো? তাহলে আমরা ব্যতিক্রম পাইলাম কোথায় কোথায় চিন্তা করো। প্রথমে পাইলাম হলো বেরিলিয়াম আর বেরিলিয়াম, বোরন। বোরন। হিসেবে বোরনের বেশি হওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু বেরিলিয়ামের বেশি। এরপরে পাইলাম হলো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, হিসেবে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেনের বেশি। এবার দেখো বেরিলিয়ামের নিচে কিন্তু ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মোগলাই। তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম একই হবে। নাইট্রোজেনের নিচেই ফসফরাস, ফসফরাস সালফার। বুঝছি? হ্যাঁ